বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার। দেশের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। ভ্যানে মরদেহ স্তূপের ভাইরাল ভিডিওটি আশুলিয়ায় 5 আগস্টের। আগুনে পোড়ানো 4 জনের লাশ বুঝে পেয়েছেন স্বজনরা। গুলিতে 6 জনে মারে এবং ভ্যান দিয়ে লাশ নিয়ে এসে এখানে পেট্রোল দিয়ে জ্বালাই দেয় আর কি। 2টা মাটি দিয়ে আসি আমতলা আর 4টা গার্জিয়ানে করে দিয়ে দিছি। বিএনপির নামে বিশৃঙ্খলাকারীদের পুলিশের সোপর্দের নির্দেশ মির্জা ফখরুলের। কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। বন্যার পানি কমলেও দুর্ভোগ কমছে ধীর গতিতে। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে। প্রাণহানি বেড়ে 59। ঘরের ভিতরে আমার এক মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে, মাটি টাটি সরে গেছে, গর্তর অনেক ঘর সরে গেছে, দোষী গেছে, এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। মধ্যরাত থেকে লিটারে 6 টাকা কমছে পেট্রোল ও অকটেনের দাম। ডিজেল মিলবে 1 টাকা 25 পয়সা কমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই, আবারও বললেন আলী রিয়াজ। গণতান্ত্রিক পুনর্গঠনে প্রয়োজনে ছাত্র জনতার পরামর্শ নেওয়া হবে, জানালেন এলজিআরডি উপদেষ্টা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। যৌক্তিক সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন সংস্কারের পাশাপাশি সংসদীয় ব্যবস্থায় সংস্কারের দাবিও জানিয়েছে দলগুলো। বিকালে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠকের সময় এসব বিষয় তুলে ধরেন দলগুলোর নেতারা। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তার স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করতেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে প্রথম বৈঠকটি হয় সমমনা 7টি ইসলামী দলের সাথে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন দলগুলোর নেতারা। অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন, সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন। যৌক্তিক সময়টা কতদিনের? যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার মাঝে ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিও উঠে আসে কয়েকটি দলের পক্ষ থেকে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ, ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে। আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি। এই জায়গাটাতে পতিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য, দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। সামাজিক সংস্কারের অংশ হিসেবে আসছে দুর্গাপূজার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় ইসলামী দলগুলোর প্রতি, সে বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে, আমাদের সেখানে সহযোগিতা, কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে 5ই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু
ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নিজেদের বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় এলডিপির পক্ষ থেকে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবিও জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সহকর্মী তাওহিদ মিথুন রয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। সরাসরি তার কাছে যাব। মিথুন, এখন কোন দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এবং জানতে চাই আলোচনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে? সাউন্ড কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে গণফোরামের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে আসলে গণফোরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আপনারা জানেন যে আজকে আসলে একটা টানা সময় ধরে চলছে এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেই মতবিনিময় প্রধান উপদেষ্টার। আজকে বিকেল 3টা থেকে টানা সময় ধরে এই আলোচনা চলছে। সবশেষ গত বৃহস্পতিবার যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে প্রধান উপদেষ্টা তার যে আলোচনা মতবিনিময় সেটি অব্যাহত রাখবেন, অর্থাৎ রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব বিষয় রয়েছে পরিবর্তন সহ নানা বিষয় যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের যেসব দাবি দেওয়া ছিল সেগুলোর ব্যাপারে তারা শুনবেন, তাদের প্রস্তাব গ্রহণ করবেন, প্রস্তাবগুলো শুনে সেই আকারে কাজ করার যে অঙ্গীকার সেই লক্ষ্যে আসলে আজকের এই টানা লম্বা সময় ধরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। এবং এই কিছুক্ষণ আগে যে সভাটি মতবিনিময়টি শুরু হয়েছে ডক্টর কামাল হোসেনের গণফোরামের সঙ্গে, তারপরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবে এবং সেটি হবে সবশেষ মতবিনিময়। এবং এই আজকে শুরুতে বিকেল 3টা থেকে যে শুরু হয়েছে মতবিনিময়, সেখানে প্রথমেই ইসলামিক দলগুলো অংশগ্রহণ করেছিল, তারপর সমমনা জোট, 12 দলীয় জোট, এরপর জাসদের শরীফুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদের একটি প্রতিনিধি দল, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন। তারা সবাই আসলে ভেতর থেকে এসে যা জানিয়েছেন, তারা কেউ 83 দফা সংস্কার প্রস্তাব করেছেন, কেউ 8 দফা, কেউ 12 দফা যে সংস্কারগুলো দিয়েছেন সেগুলো মূলত রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এবং এর বাইরেও তারা যে নির্বাচনী রোডম্যাপ, সেই নির্বাচনী রোডম্যাপ নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন যে যৌক্তিক সময়ের মধ্যে যেন একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়, সব কিছু সংস্কার করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি যৌক্তিক সময়ের সংস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে এই রাজনৈতিক দলগুলোর আজকে সবশেষ জাতীয় পার্টির সঙ্গে যেই মতবিনিময় রয়েছে সেটি শেষ হলে পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আসলে তাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে, আসলে তারা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় কি ধরনের সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নিজেকে সামলে রাখা দায় হয়ে উঠছে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিও দেখে। নৃশংসতার একই রূপ, এও কি সম্ভব? দেশের নাগরিকদের মেরে এভাবে স্তূপ করে তারপর ভ্যানে আগুন ধরিয়ে লাশ নিশ্চিহ্ন করা যায় শুধু ক্ষমতা আর ক্ষমতার পাহারাদারিত্বের জন্য। ঘটনাটি আশুলিয়ার। যাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 4 জনের স্বজনরা বুঝে পেয়েছেন আপনজনের প্রাণহীন দগ্ধ দেহ, বাকি 2 জনকে শনাক্তই করা যায়নি। স্থানীয়রা জানান, সারা দেশে যখন বিজয় উল্লাস চলছিল সেই 5 আগস্ট ঘটে এই বর্বরতা। 5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস ঢাকাসহ সারা দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। একদিকে যখন আনন্দে আত্মহারা লাখো কোটি মানুষ, অন্যদিকে তখনও চলছিল খুনিদের বর্বরতা, যেগুলোর নমুনা বেরিয়ে আসছে ধীরে ধীরে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নৃশংসতার খণ্ডচিত্র। কাঠের ভ্যানে কয়েক স্তরে মরদেহ, তার উপর গুলিবিদ্ধ আরও একজনকে ধানের বস্তার মতো ছুটছেন 2 জন।
ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন। সবাই একমত হয়েছেন ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনের সড়কে ঘটেছে এ বর্বর ঘটনা। ভাইরাল ভিডিওটি শেষ দিকে পেছনের দেয়ালটি পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয় লোকেশন। চোখে পড়ে দেয়ালের ডিজাইন ও একটি রাজনৈতিক পোস্টার। সরেজমিনে দেখা যায় আশুলিয়া থানার পেছনে একটি প্লটের নিরাপত্তা প্রাচীর এটি। স্থানীয়রা নিশ্চিত করেন ঘটনাটি ৫ আগস্ট বিকেলের। একটা লাশের গাড়ি ছিল দোকানের সামনে, পরে ওই গাড়িতে আগুন দিয়ে দিছে। আগুন দেওয়ার পরে মনে করেন আমরা তো আর এখানে ছিলাম না, ছিলাম বাসায়, এদিক তো আসতেই পারিনি। রিপোর্ট লিখ করে আসলাম, এখানে আমার আসতে দেয় না, এখানে বস্তা দিয়ে বেড়া দিয়ে পিস্তল বন্দুক ধরে রাখছে। জানা যায় ভ্যানে মোট আন্দোলনরত ছাত্র জনতার ৬টি মরদেহ তোলা হয়। শনিবার বিকেল পর্যন্ত পরিচয় পাওয়া গেছে ৪ জনের। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা মনে করছেন পরিচয় তো বটেই, মরদেহগুলো নিশ্চিহ্ন করে দিতে পুড়িয়ে ফেলা হয় আন্দোলনকারীদের। এই গুলিতে 6 জনে মারে এবং ভ্যান দিয়ে লাশ নিয়ে আসে এখানে পেট্রোল দিয়ে জ্বালাই দেয় আর কি। ওই ছাত্র গুলি আসছিল, প্যাকেট করে 2টা মাটি দিয়ে আসি আমতলা আর 4টা গার্জেনে করে দিয়ে দিছি। যারা স্বজন হারিয়েছেন তাদের চোখে মুখে এখনো ক্ষোভ আর হতাশা। মানুষ মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তারা। বাসায় যায় নাই, ও বলছে যে আমি বিজয় মিছিলে ওইখানে যাব। পরে ওই মিছিলিতে গেছিল, তারপরে থেকে ওর ফোন অফ করে ওই দিনকে সারাদিন ফোন দিছি, ওর ফোন বন্ধ, ফোনে পাওয়া যায় নাই। তারপরের দিন লাশ পাওয়া গেছে ওখান থেকে, ওই থানা থেকেই আমার কাছে ফোন ছিল। এই ভিডিও যারা দেখেছেন তারা কেউ বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। এ বিষয়ে থানা বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের জায়গা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কুমিল্লায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। পরে নাঙ্গলকোটের একটি স্কুল মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি মিললেও স্বাধীনতা সংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা 11টায় কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে যান তিনি, যেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দলে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। বিএনপির নাম ব্যবহার করে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের সুপারিশ থাকবে না। শরীফপুর স্কুল থেকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় যান বিএনপি মহাসচিব। উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে তখন হাজারো নেতাকর্মীর ঢল। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ স্বৈরাচারী শাসকের হাত থেকে রক্ষা পেলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। নতুন করে পাওয়া স্বাধীনতাকে সংহত রাখতে ছাত্র জনতার ঐক্যকে আরো শক্ত করার উপর জোর দেন তিনি। ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সুতরাং আবার ফিরে আসতে না পারে তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। ফ্যাসিবাদী সরকার যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, কুমিল্লা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশগুলোতে মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা হয়েছিল। বাংলাদেশেও পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি বলেন, সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনে প্রয়োজনে আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে। এ সময় রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অবসান হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার। এরপর রাষ্ট্রসহ সংবিধান সংস্কারের দাবি ওঠে। শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আলোচনা হয় সংবিধান পুনর্লিখনের বিষয়ে। আমি একটা উদাহরণ দিই যে বিচার বিভাগ কতটুকু স্বাধীন। যোগ দেন আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের একাংশ। আমরা দেখি সবকিছু ভারত মিলবে না, নেপাল মিলবে না। এ সময় বক্তারা বলেন, সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই। সংবিধানকে শেখ হাসিনা দুর্বোধ্য করেছেন, এমনকি আদালতকে দমনেও ব্যবহার করা হয়েছে সংবিধানকে। ৭২ সালের সংবিধান কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে ওটা নিয়ে আবেগ করার মতো আর কিছু নাই। ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে। ৫ বছর আগে কিন্তু তারা কি করলো, শপথ দিয়ে দিছে, ৬০০ এমপি হয়ে গেছে এবং মন্ত্রিসভা গঠন করছে। এটা একদম আনকনস্টিটিউশনাল। পুনর্লিখন মানে একবারে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে তা করবো তা নয়, কিন্তু কতটুকু যাব সেটাই আমাদের নির্ধারণ করা দরকার। বক্তারা বলেন, যে ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে। ৭১-এর আকাঙ্ক্ষা বাদ দিয়ে সংবিধান পুনর্লিখন আত্মঘাতী হবে বলেও মনে করেন তারা। আমাদের সামনে যেগুলো হচ্ছে, আমাদের চোখের সামনে, সেগুলো আমাদেরই বন্ধ করার সম্ভাবনা আছে। আমরা কি বন্ধ করছি? আপনি যদি অ্যামেন্ড করতে না পারেন সময় মতো, তাহলে এই তো ফিউচার জেনারেশনের অ্যাসপিরেশনকে তো এই কনস্টিটিউশন অ্যাকোমোডেট করতে পারে না। এই যে আলোচনাটা আজকে হচ্ছে, এই ধরনের আলোচনা বহু বছরের দেশে হয় নাই। দুই হাত উপরে উঠে যদি মনে করেন যে দেশের শাসক, তাহলে খুব মস্ত বড় ভুল করবেন। এ সময় রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ বলেন, শেখ হাসিনা আমলে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। বলেন, কোন দল যদি ৩০০ আসন পায়, তাও এই সংবিধান সংশোধন করা কঠিন। এটা পুনর্লিখন ছাড়া কোন রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। ১৭ বার কাটাছেড়ার পর সংবিধানে আর কতটুকু সংশোধনের সুযোগ আছে তা নিয়েও সংশয় প্রকাশ করেন বক্তারা। আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কয়েক মাস সময় নিতে চান বলেও জানান জয়শঙ্কর। একজন কূটনৈতিক হিসেবে এই ধরনের ইস্যুর ক্ষেত্রে অন্তত কয়েক মাস সময় নিতে চাই আমি। এই পরিস্থিতিতে কোনোভাবেই তাড়াহুড়ো করতে চাই না, এ বিষয়টিকে এড়িয়েও যেতে চাই না। তবে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি। কোথাও পানি কমছে, কোথাও আগের মতোই। এখনো আশ্রয় কেন্দ্রে বহু মানুষ। বানের পানিতে ভেঙেছে ভিটে সহ সব, কারো কারো আর ঘরই নেই। পানি নামছে ধীর গতিতে, স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। চাঁদপুরের সবচেয়ে খারাপ অবস্থা শাহরাস্তি উপজেলার, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মিলনের বাড়িটা আর থাকবে না, টানা ৭ দিন ডুবে থাকায় ভেঙেছে তার ভিটের মাটি। কোনো রকম বাঁশ দিয়ে ঘরটা ধরে রাখার চেষ্টা। বেশি ক্ষতিগ্রস্ত বলতে আমাদের এই ঘরটাই, মানে এটা যদি ফাট ধরে গেছে, এই ঘরটা ঠিকান যাইবো না। ওখানে আবার তো মানে বাঁশ দিয়ে এগুলো মানে ঠিয়া দিয়ে রাখছি আমরা এখন কি বলবো, আর ঘর তো রাখতে হইব কোনো রকম। শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের বেশিরভাগ কাঁচা আর আধা পাকা ঘরগুলোর এখন এমনই অবস্থা। আনতে পারি না, থাকতে পারি না, চলে গেছি গিয়ে বাপের বাড়ি। ব্যাগ ডুবি রয়েছে, হানির তলে ডুবি রয়েছে, গরু ঘর ডুবি রয়েছে, হাল চুলা সব ডুবি রয়েছে। ষাটোর্ধ্ব নারী হাজেরা বেগমের কাঁচা ঘরটা গেছে বানের পানিতে, আধা পাকা ঘরটিও বুক পানিতে হেলে পড়েছে। তিনি এখন আশ্রয় কেন্দ্রে, 6 দিন পর পাতে ভাত জুটেছে। বাড়ির অবস্থা বেশি ভালো না, হানি এই পর্যন্ত এলা তো গস্তন চলিয়েছি, ঘর বাড়ি তুই কেউ ইয়ে না, ইয়ানা জীবনে আসেনি।
2 সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে সুমি। তার ঘর এখনও বুক পানিতে ডুবা। সন্তানদের নিয়ে আর কয়দিন আশ্রয় কেন্দ্রে থাকতে হবে জানা নেই। বন্যার পানি হয়েছে, আমগো বুক পর্যন্ত হয়েছে, তারপরে আমরা ওইখানে থাকতে পারি না, এইখানে চলে আসছে। বাড়িতে পানি এখনো নামে নাই। টানা 3 দিন রোদের কারণে দুর্গত এলাকার অনেক জায়গা থেকেই নামতে শুরু করেছে পানি, যদিও খুবই ধীর গতিতে। সবচেয়ে বড় সংকট এখন মূলত দুটি। এক হচ্ছে বাড়িঘরের পুনর্নির্মাণ, অর্থাৎ যে বাড়িঘরগুলো একেবারেই ডুবেছিল 7 থেকে 8 দিন, সেই বাড়িগুলোকে এখন নির্মাণ করতে হবে। এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যারা ত্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছেন তারাও বলছেন এখন সবচেয়ে বেশি দরকার মেডিকেল টিম এবং বাসা বাড়িগুলো পুনরায় নির্মাণ করার জন্য যে ব্যবস্থা সেগুলো। প্রাণ নিয়ে প্রত্যন্ত এই গ্রামগুলোতে ছুটে আসছেন স্বেচ্ছাসেবীরা। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের পাশে স্থানীয় সংগঠন প্রচেষ্টা, ওষুধ নিয়ে বিসমিল্লাহ হাসপাতাল, তাদের সাথে যোগ হয়েছে রাজশাহী থেকে আসা সাধারণ শিক্ষার্থীরা। বাড়িঘরকে যদি কোনোভাবে ঠিক করে দেওয়ার মতো কোনো ধরনের কার্যক্রম আমরা করতে পারি, তো আমরা সেটা নিয়ে চিন্তা আছে আমাদের। বাড়ি কমার পরেও বাড়িতে গিয়া তাদের ঘর বিটা আবার পুনরায় প্রস্তুত করতে হবে। আর তাছাড়া অধিকাংশ লোকই এখন কর্মহীন, যার কারণে তারা খুব কষ্টে বসবাস করতেছে। সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, ইনাদের পুনর্বাসনের জন্য কিছু যদি করা যায় সেক্ষেত্রে একটু বিবেচনার দিকে রাখবেন। বানের পানিতে ভেঙে গেছে সব রাস্তাঘাট। বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এখন পথ চলার। যে গতিতে পানি এসেছে সেই গতিতে নামছে না। কোথাও এখনো ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। হুট করে এমন বন্যা দেখা মানুষগুলোর অপেক্ষা কবে সব ঠিক হবে, নিজ ঘরে থাকতে পারবেন নিজের মতো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে চলমান বন্যায় এ পর্যন্ত কমপক্ষে 59 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন 1 জন। এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তথ্য মতে সব মিলিয়ে 1/2 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 11 জেলায় পানিবন্দী প্রায় 7 লাখ পরিবার। দুর্গত এলাকাগুলোয় প্রায় 4000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় 4 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় সেবা প্রদানে 519টি মেডিকেল টিম কাজ করছে। কমল সব ধরনের জ্বালানি তেলের দাম। খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন লিটারে 6 টাকা করে কমানো হয়েছে পেট্রোল অকটেনের দাম। ডিজেল মিলবে 1 টাকা 25 পয়সা কমে। মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে। এতে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা। শনিবার খুলনার খালিশপুরে 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় সাংবাদিকদের জানান কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম। উপদেষ্টা জানান লিটারে 6 টাকা কমিয়ে পেট্রোল 121 ও অকটেনের দাম 125 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্য কমেছে 1 টাকা 25 পয়সা, নতুন দাম 105 টাকা 50 পয়সা। জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে মধ্যরাত থেকেই। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটার ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। ফাউজুল কবির খান জানান বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় দাম পুনর্নির্ধারণ করা হলো। বৈদেশিক মুদ্রার যে সংকট আছে সেই সংকটে উত্তরণের জন্য আমরা একটা এনেছি, একটা $3 বিলিয়ন না, তো সেই সহায়তা কর্মসূচির আওতায় আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোতে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা। এক্সেস দাম ছিল, যদি দাম কমে আমাদের মতন যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে, আমাদের সাশ্রয়ীও হবে। ডিজেলের দাম কমতেছে হচ্ছে 1 টাকা 25 পয়সা, এটা খুবই কম, আর একটু কমলে হয়তো ভালো হইতো, কারণ এর সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে। পেট্রোল বা ডিজেলের সঙ্গে যদি কমলে সাধারণ মানুষ প্রত্যেকটা জিনিসের দাম কমে আসবে, সেলটা একটু বাড়বে। আগে মানুষ যদি 1 লিটার তেল নিত, এখন তার থেকে একটু বেশি নেবে। এর আগে গেল জুলাইয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। ওবায়দুর রহমান,
যমুনা নিউজ। চাও বানায়, আমার চেয়েও ভালো বানায়। শুধু মশারিই টানা। কাল চা আমি বানাবো, তোমরাও আসছো কিন্তু। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। বন্যার পানি নামার সাথে সাথে ফেনীতে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। পর্যাপ্ত ত্রাণ পেলেও পুনর্বাসনের অভাবে এক প্রকার খোলা আকাশের নিচে দিন পার করছে বানভাসী মানুষ। বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বন্যা দুর্গতদের রক্ষায় সব ধরনের সহায়তা করবে বিমান বাহিনী। চিকিৎসার জন্য লম্বা লাইন, প্রায় প্রতিটি পরিবারেই রোগ আক্রান্ত হয়েছে শিশু থেকে প্রবীণ সবাই। এমন দৃশ্য দেখা গেল ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগরে। বন্যার পানিতে নেমে যাওয়ার পর ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুদের নিয়ে বিপাকে তারা। আমার দুইটা শিশু বাচ্চা আছে, সেমে, তাই ওর তো খানার দরকার, বাধ্যই আমি এখানে আসছি টানের জন্য। কি করার, বাচ্চা তো বাঁচাইতে হবে। হঠাৎ করে পানি উড়ি সবকিছু যাই জিনিস নষ্ট হয়েছে, ছোট বাচ্চা করলে কত কষ্ট করতেছে। বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়া জনিত, ঠান্ডা জনিত এবং বন্যা পরবর্তী যে চর্মরোগের যে প্রবণতা, সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি। মহিলাদের মধ্যে বেশিরভাগ রোগী আসে প্রেগনেন্সি নিয়ে, টার্ম প্রেগনেন্সি, যারা আসলে ডেলিভারির ডেট কাছাকাছি চলে আসছে। এইসব মহিলাদের আমরা হেলি ইভাকুয়েট করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, মানুষ খাদ্য ঘাটতিতে পড়বে না। খাদ্যবস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য, যেগুলো আমরা পৌঁছে দেব। শুধু শিশু খাদ্য না, মহিলাদের বিশেষ প্রয়োজন যেসব জিনিসপত্র হয় সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়েকদিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। বন্যার পানি কমে গেলেও কমেনি মানুষের ভোগান্তি, বাড়ছে রোগবালাই। এখন জনমনের শঙ্কা, কিভাবে পরিত্রাণ পাবে এই রোগবালাই থেকে। সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। আসিফুল করিম বিজয়, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় আর নেওয়া হচ্ছে না। নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশু খাদ্য, ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি করবে তারা, যাতে করে আক্রান্ত মানুষদের খাবার সরবরাহ করা যায়। শনিবারও বন্যার্তদের জন্য টিএসসিতে স্থাপিত বুথে নগদ অর্থসহ নানা সামগ্রী নিয়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাধারণ মানুষের এই এগিয়ে আসা সাম্প্রতিককালে নজিরবিহীন। টানা কয়েকদিন ধরেই অনুদান নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। শনিবারও টিএসসির বুথে সাধারণ মানুষ দিয়েছেন নগদ অর্থ সহায়তা। শুরু থেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধ্যমতো সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশিরাও সবাই দিচ্ছেন সহায়তা। সবার প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে। দান দিয়ে বটেই, আরও নানাভাবে এটা করা দরকার। থেকে সাপোর্ট করছি, আমরা নিজেরা দিয়েও খুশি হচ্ছি এবং আনন্দ পাচ্ছি যে মানুষের কিছুটা উপকার হবে। এটা থেকে আমরা জাতি হিসাবে একটা শিক্ষা পেয়েছি। এই শিক্ষাটা যেন আমাদের সামনের দিনগুলোতে আমরা পুরো জাতি হিসাবে ধরে রাখতে পারি, এটা আমাদের সবারই দায়িত্ব। মানুষ বন্যার্তদের জন্য সবাই এগিয়ে আসছে, আমরা সবাই এগিয়ে আসব, সবাই সবার জন্য কাজ করব। ত্রাণ সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, এখন শুধু সরাসরি অর্থ নেওয়া হচ্ছে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে। গণরান্না কর্মসূচি, এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার
আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরস্যালাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। এই খাবারগুলোই আমরা আসলে নিচ্ছি। সহায়তা সংগ্রহের এই পর্যায়ে কাপড় আর শুকনো খাবার আর না আনার অনুরোধ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। সকাল 9:30টার দিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন, আন্দোলনে শরিক হয়েছেন, তাদের নিয়োগ নিশ্চিতেরও দাবি তোলা হয়। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন আইনজীবীরা। চাও বানায়? আমার চেয়েও ভালো বানায়। শুধু মশারিই টানা। কাল চা আমি বানাবো, তোমরাও আসছো কিন্তু। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। মাত্র 6 বছরে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মোহাম্মদ ইব্রাহিম জাবিরের 5 আগস্টের বিজয় উল্লাস আর পরিপূর্ণতা পায়নি। উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ একটি বুলেটে ছোট্ট জাবিরের সুন্দর পৃথিবী থমকে দেয়। সন্তানহারা নিঃস্ব বাবা মার এখন একটাই প্রত্যাশা, বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশের। জাবিরের বাবা মায়ের সাথে কথা বলেছিলেন সহকর্মী ফারহানা ন্যান্সি। 6 বছরের জাবিরের স্বাধীনতা শব্দের আক্ষরিক বা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স ছিল না। তবে দেশের মানুষের 5 আগস্টের বিজয় উল্লাস ভীষণ নাড়া দেয় তাকে। তাই বাবা মায়ের সাথে বিজয় উল্লাসের স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, পূর্ব উত্তরা থানার দিক থেকে হঠাৎ একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। জাবির নেই, কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতির ছড়াছড়ি। মাত্র 6 মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল জাবির। খেলনাগুলোর যেন সারা জীবনের অভিমান হয়ে গেল। সাইকেলটা যেন অপেক্ষা করছে, এই বুঝি জাবির আনন্দে ভাসাবে। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। গণ অভ্যুত্থানের দিনে সবার ঘরে বিজয় উল্লাস হলেও জাবিরের মা ফিরেছেন শূন্য হাতে। ও খিচুনি উঠে যাওয়ার পরে যখন উনি একটা ইঞ্জেকশন দিল, পরে শুনলাম এটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও আস্তে করে চোখ বন্ধ হয়ে খিচুনিটা দিয়ে ও আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর ছিল না, সম্ভবত ওখানেও শেষ হয়ে গেছিল। ব্রিজের উপরে তো দেখলাম মানুষ সবাই দৌড়াইয়া পালাচ্ছে। তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে ব্রিজের থেকে নামালাম, নেমে আমার ওই ছেলেটাকে আমার ডান হাতে নিয়ে দৌড়াচ্ছি। ও আমার ছেলেটা করে একটা চিল্লান করে উঠলো পরে তার দিকে তাকালাম, দেখি যে মানে রক্ত পড়তেছে, ইচ্ছা মতো রক্ত পড়তেছে। এই রক্তের মধ্যে ওকে ধরে আমি টেনে আরও নিরাপদ যাওয়ার জন্য সামনে আগালাম। বাবার বুক ফেটে যায়, তবু জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংহতি। স্বপ্ন দেখেন সংস্কার হবে পুরনো ব্যবস্থা, গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আর শোকার্থ মায়ের আশা, আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে কোনো মায়ের বুক খালি হবে না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, ওদের মতো যেন ওরা তৈরি করে নিতে পারে। সন্তানহারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই একটা পরিবার। প্রত্যাশা, প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফর ঘিরে তৈরি হয়েছে টান উত্তেজনা। পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। রুশ নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছে দেশটি। আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরের কথা পুতিনের। গ্রেপ্তারের পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির সদস্য কোনো দেশে যাচ্ছেন পুতিন। ক্রেমলিন অবশ্য বলছে এই বিষয়ে চিন্তিত নন তারা। দুদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি মুখপাত্র দিমিত্রি পেসকোভের। আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন সদস্য দেশ হিসেবে আদালতের বিধান মানতে দায়বদ্ধতা থাকলেও অভিযুক্তকে গ্রেপ্তারে বাধ্য নন তারা। রোম চুক্তি অনুযায়ী কিছু শর্তে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।